আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তাফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বন্টন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক আশার আলো জাগিয়েছে বলছে বিএনপি। দুই দেশের মানুষের মাঝে কল্যাণ বয়ে আনার আশা। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিল মিয়ানমার। আরও 70,000 রোহিঙ্গাকে নিতে চূড়ান্ত যাচাই বাছাইয়ের কাজ শুরু। এবং প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীমুখী জনস্রোত, চিরচেনা রূপে ফিরছে ঢাকা মহানগরী। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ এবং অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চকর মালিথার রিপোর্ট। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের শ্রিংরিলা হোটেলে হয়েছে বিমস্টেক শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবার রাতে নৈশভোজে পাশাপাশি বসে সাক্ষাৎ হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে শুক্রবার দুপুরে শ্রিংরিলা হোটেলের ব্যাংকোয়েট হলে আনুষ্ঠানিক বৈঠক করেন নরেন্দ্র মোদী এবং প্রফেসর ইউনূস। আগে থেকে বৈঠকের জন্য অপেক্ষা করছিলেন ভারতের প্রধানমন্ত্রী। প্রফেসর ইউনূস হলে প্রবেশ করলে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। দুই দেশের দুই নেতার পরনেই ছিল পাঞ্জাবি। শুধু পার্থক্য ছিল পাঞ্জাবির উপরে পরা তাদের নিজস্ব স্টাইলের কোটিতে। বাংলাদেশে 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রথমবারের মতো আলোচনায় বসলেন ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদী। বৈঠক নিয়ে পরে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে আলোচনা হয় বৈঠকে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। সীমান্ত হত্যা এবং নদীর পানি বন্টন নিয়ে আলোচনা করেন দুই নেতা। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। এরপর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংটার্ন সিনাওয়াত্রা, ভুটানের প্রধানমন্ত্রী দাশো সেনিং তোবাক এবং শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হারিনি আমারাসুরিয়ার সঙ্গে। চকর মালিথা, চ্যানেল আই। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের আলোচ্য বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদি এক টুইট বার্তায় উল্লেখ করেন, বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। অবৈধভাবে সীমান্ত অতিক্রম রোধের ব্যবস্থা নিয়েও ডক্টর ইউনূসের সাথে আলোচনা হয়েছে বলে টুইট বার্তায় উল্লেখ করেন মোদি। ভারতের প্রধানমন্ত্রী আশা করেন, বাংলাদেশ সরকার সে দেশের সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগদান শেষে ব্যাংকক থেকে রাতে দেশে ফিরেছেন। শুক্রবার থাইল্যান্ডের স্থানীয় সময় রাত 8:45 প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। প্রধান উপদেষ্টা দুদিনের থাইল্যান্ড সফরে বিমস্টেক সম্মেলনে যোগদান ছাড়াও সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে আসার আলো জাগিয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এইসব কথা বলেন। মহাসচিব বলেছেন, এই বৈঠকটি দুই দেশের মানুষের মাঝে কল্যাণ বয়ে আনবে। এই সময় ক্রীড়াঙ্গন ও দলের অন্য নেতারাও ছিলেন। বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত করেছে দেশটির জান্তা সরকার। একই সাথে তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার। বাসুস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ 2018-2020 সালে 6 ধাপে মিয়ানমারকে রোহিঙ্গাদের তালিকা দেয়। সেই তালিকায় থাকা 8 লাখ রোহিঙ্গার মধ্যে মিয়ানমার 1,80,000 রোহিঙ্গাকে ফেরত যাওয়ার যোগ্য বলে শনাক্ত করেছে। আরও 70,000 রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাই বাছাইয়ের জন্য ছবি ও নাম মিলিয়ে দেখার কাজ চলমান রয়েছে। শুক্রবার ব্যাংককে বিমস্টেকের 6ষ্ঠ সম্মেলনের ফাঁকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শিউ এই তথ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমানকে জানান। এছাড়া মূল তালিকায় থাকা বাকি 5,50,000 রোহিঙ্গার যাচাই দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। Return to Myanmar for the remaining numbers of the original list that we prepared. We'll continue to and expedite the verification process. So, thank you very much. Thank you so much. প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন এনামুল কবির রূপম। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপম, রাজধানীমুখী মানুষের চাপ কেমন দেখছেন? আমি দাঁড়িয়ে আছি ঢাকা রেল স্টেশনে। এখানে বিভিন্ন দূরের গন্তব্য থেকে, বিভিন্ন জেলা থেকে আন্তনগর ট্রেনগুলো ঢাকায় এসে পৌঁছাচ্ছে। ট্রেনগুলোতে খুব বেশি যাত্রীর চাপ নেই। যাত্রীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে অন্যান্য বছরের তুলনায় এবার তাদের যাত্রা অনেকটা আনন্দদায়ক হয়েছে, কারণ যাত্রীদের যে ভোগান্তি প্রতি বছর হয় বা আমরা শুনি, সেই ধরনের ভোগান্তি এবার পড়তে হয়নি রেলের যাত্রীদেরকে। তবে রেল কর্তৃপক্ষ বলেছেন যে বিভিন্ন গন্তব্য থেকে যে ট্রেনগুলো ঢাকা আসছে সেগুলো খানিকটা বিলম্বে আসছে। বিলম্বের কারণ হিসেবে তারা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন। আমি সকালের দিকে ঢাকার বাস টার্মিনালগুলো দেখে এসেছি। বাস টার্মিনালগুলোতে যাত্রীদের চাপ অনেকটাই কম। সেখানকার যাত্রীরাও বলেছেন যে তাদের যাত্রা ভোগান্তি মুক্ত ছিল। লঞ্চ টার্মিনালগুলোতেও একই চিত্র। সকালের দিকে বিভিন্ন গন্তব্য থেকে, বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে ভোলা, বরিশাল, চাঁদপুর থেকে যে লঞ্চগুলো এসেছে ঢাকায় ঈদের যাত্রীদেরকে নিয়ে, ঘরে ফেরা মানুষদেরকে নিয়ে, তাদেরও ভোগান্তি ছিল না বললেই চলে। সব কিছু মিলিয়ে এবার ঈদের যাত্রা যেমন নির্বিঘ্ন ছিল, ফেরার যাত্রাও একই ধরনের নির্বিঘ্নভাবেই হয়েছে, ভোগান্তি মুক্ত হয়েছে। মৃত্তিকা, আপনাকে। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে
দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমে নিটোল টাটা কৃষি সংবাদ। সবজি চাষের জন্য বিখ্যাত ঢাকা জেলার ধামরাই উপজেলা। অন্য সব সবজির পাশাপাশি লেবু চাষের জন্য ধামরাইয়ের আলাদা খ্যাতি রয়েছে। বাজারে ধামরাইয়ের ঘ্রাণযুক্ত এলাচি লেবুর কদর বেশি। জাকির হাসানের তথ্য, ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট। ঢাকার ধামরাই উপজেলায় অধিকাংশ গ্রামে লেবুর চাষ হয়। 13টি ইউনিয়নের মধ্যে অন্তত 8টিতেই লেবুর চাষ হয়ে থাকে। এর মধ্যে বাইশাকান্দা, যাদবপুর, কুশুরা ইউনিয়নে বিভিন্ন ধরনের লেবুর বাণিজ্যিক চাষ হয়। প্রতি বছরে আমাকে বিঘায় 25,000-30,000 করে টাকা দিতে আছে। এই কাতি মাসে থেকে ওই কাতি সময় পর্যন্ত আমাদের আল্লাহর রহমতে আমাদের খুবই লাভবান। আমরা প্রতি বছরে মাথায় মাথায় সার দিতে হয়, আর পানি বছরে 2বার করে দিলে ওই ফলমানটা ফুলটা জোরে পড়ে না। আমার এনে 1 বিঘা যেরকম জায়গা আছে, 1 বিঘা মনে করেন যে 40,000 টাকা। 40 ডিসেম্বর বা 30 ডিসেম্বর জায়গা বেচলে মনে করেন যে 30,000 টাকা। 50 ডিসেম্বর জায়গা থাকলে 50,000 টাকা, বেশি বিকে আর কি। ধামরাইয়ের লেবু চাষীদের কৃষি বিষয়ক সহায়তা ও প্রশিক্ষণ দিচ্ছে কৃষি বিভাগ। প্রসেস ফুড তৈরি করা যায় লেবু থেকে। কোনো কৃষি যে শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করে দেওয়া যায়, তাহলে আমাদের চাষিরা লাভবান হবে এবং লেবুর চাষাবাদ দিন দিন আবাদ আরও বেড়ে যাবে। এবং আমরা আশা করি যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস যেটা রয়েছে, নিরাপদভাবে লেবু উৎপাদন করে আমরা বিদেশে রপ্তানি করে সিংহভাগ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। অন্যান্য সবজির তুলনায় লেবু চাষে পরিশ্রম ও খরচ কম এবং লাভ বেশি বলছেন চাষিরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরে সুনীল অর্থনীতির সম্ভাবনা কাজে লাগাতে 26টি সেক্টর শনাক্ত করেছে সরকার। সমুদ্রের পরিবেশ প্রতিবেশ ঠিক রেখে সুনীল অর্থনীতির জন্য গবেষণা ও বিনিয়োগ বাড়ানো এবং সংশ্লিষ্ট সব মহলের সমন্বিত অংশগ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। নুরুল আলমের ভিডিও চিত্রে সরদার আজম মানিকের রিপোর্ট। বঙ্গোপসাগর, যার নীল জলরাশির আছড়ে পড়া ঢেউ মুগ্ধতা চড়ায়, তার গহীনে রয়েছে তেল, গ্যাস সহ মূল্যবান প্রাকৃতিক সম্পদ। সমুদ্র সম্পদ আহরণে 2014 সাল থেকে কাজ করছে সরকার। যে বাংলাদেশ এখন ব্লু ইকোনমিকে ফোকাস করতেছে, আরেকটু এমফাসিস দরকার, আরেকটু ল্যান্ডসেন্ট্রিক মাইন্ডসেট থেকে বের হয়ে আসে আমাদেরকে কিন্তু এই ম্যারিটাইম ফ্রন্টকে কিন্তু মেইন স্ট্রিমে নিয়ে আসতে হবে, রিসার্চ বাড়াতে হবে, ক্যাপাবিলিটি বাড়াতে হবে এবং ফরেনদের সাথে কোঅর্ডিনেশনগুলো আর একটু ইনহান্স করতে হবে। তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের জন্য ব্লু ইকোনমিক সেক্টরে যথেষ্ট উজ্জ্বল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সুনীল অর্থনীতি ব্যবহারে কাজ করছে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট। রিসার্চ ফাইন্ডিংগুলো যদি আমরা বইতে না রেখে আমরা এখানে প্রোডাক্টাইজেশন করতে পারি, আমরা এটাকে যদি ইমপ্লিমেন্টেশন ফ্রেমওয়ার্কের মাধ্যমে মাঠে নিয়ে আসতে পারি, কমার্শিয়ালাইজেশনের দিকে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ওই সুনীল অর্থনীতির যে রিসোর্স ভান্ডার যেটি, সেটিকে আসলে আহরণ করা এবং জাতীয় অর্থনীতিতে এটা প্রবৃদ্ধিতে কাজে লাগানো খুবই সহজ হবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, গবেষণা, প্রযুক্তি ও দক্ষতার অভাব এবং অপরিকল্পিতভাবে সমুদ্র সম্পদ আহরণ সহ নানা কারণে সমুদ্র অর্থনীতির তেমন কোনো সুফল পাওয়া যায়নি। এখনো আমরা এই ব্লু ইকোনমি, যেটাকে সুনীল সম্পদ, আমাদের বিশাল কোস্টলাইন রয়েছে, পাশাপাশি আমরা সমুদ্র বিজয় করার পরে কিন্তু এটাকে আমরা সঠিক মতো এক্সপ্লোর করতে পারি নাই। সমুদ্র সম্পদ আহরণে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত বেসরকারি উদ্যোক্তারাও। সরকার প্লাস আমরা যারা উদ্যোক্তা আছি তাদের সমন্বয়, দুইটাই যদি সমন্বয় হয় তাহলে এটা কাজটা করা সম্ভব। সরকার একাও পারবে না, আমরাও একা পারবো না। সুনীল অর্থনীতি ব্যবহারে যথাযথ পরিকল্পনার পাশাপাশি সমুদ্রের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। অনেক সম্ভাবনা রয়েছে এই বে অফ বেঙ্গলে। সুনীল অর্থনীতির মাধ্যমে এই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক দূর এগিয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরদার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার সৈকত। এবারে খেলার খবর।
সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ব্যাংককে ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক, শেখ হাসিনাকে ফেরত পাঠানো, সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানি বণ্টন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর বৈঠক আশার আলো জাগিয়েছে বলছে বিএনপি, দুই দেশের মানুষের মাঝে কল্যাণ বয়ে আনার আশা। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়ার নিশ্চয়তা দিল মিয়ানমার, আরও 70,000 রোহিঙ্গাকে নিতে চূড়ান্ত যাচাই বাছাইয়ের কাজ শুরু। এবং প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীমুখী জনস্রোত, চিরচেনা রূপে ফিরছে ঢাকা মহানগরী। চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।